মর্নিং এভরিওয়ান। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, তাহলে আজকে আমরা করব হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ক্লজ, অ্যান্ড তারপর আমরা একটা গল্প পড়বো, সেটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। তো শুরু করা যাক। ফ্রেজ মানে আগের দিন তোমরা নিশ্চয়ই এটা করেছো, যে আগের দিন শেষের যে ক্লাসটা হয়েছিল আগের শুক্রবার, সেদিন তোমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ করেছিলে। তো সেখানে তোমরা দেখেছিলে হচ্ছে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে না, এবং এটা কখনোই একটা কমপ্লিট থট এক্সপ্রেস করতে পারে না, রাইট? তো এক্সাম্পল দেখা যাক কিছু। ফর এক্সাম্পল ধরো আ ভেরি নাইস হাউস, এটা কিন্তু একটা পুরো কমপ্লিট থটকে এক্সপ্রেস করছে না, নাইদার এখানে একটা পুরোপুরি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। সো অবভিয়াসলি এটা একটা ফ্রেজ। বা ধরো ওয়েন্ট টু টাউন, মানে কে ওয়েন্ট টু টাউন বা ওয়াই ওয়েন্ট টু টাউন, এগুলো প্রশ্ন করলে কিন্তু এটা মানে প্রশ্ন উত্তর প্রশ্ন থেকেই যাচ্ছে। সো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটাও একটা ফ্রেজ নয়। এবার ফ্রেজ হয় তিন প্রকারের। একটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ বা নমিনাল ফ্রেজ is a phrase that has a noun as its head or performs the same grammatical function as a noun. Noun phrases are very common and they may be the most frequently occurring phrase type. For example, ধরো the election year politics বা the current economic weakness। এখানে দেখো যে দ্য ইলেকশন ইয়ার পলিটিক্স হচ্ছে একটা নাউন। সো এখানে কিন্তু গোটা যে সেন্টেন্সটা দেওয়া আছে, তো সেখানে হচ্ছে মেন কথাটা হচ্ছে পলিটিক্স। সো এটা একটা নাউন ফ্রেজ। সো এই যে এখানে দেখাচ্ছে যে এই যে দ্য ইলেকশন ইয়ার পলিটিক্স, সেখানে হচ্ছে এই যে পলিটিক্স এই জিনিসটা হচ্ছে একটা নাউন, এবং দ্য ইলেকশন ইয়ার পলিটিক্স হচ্ছে একটা সেন্টেন্স। সো এখানে হচ্ছে এটাকে বলা যেতে পারে একটা নাউন ফ্রেজ। ফর আরেকটা এক্সাম্পল হচ্ছে কারেন্ট ইয়ার ইকোনমিক উইকনেস, এখানে উইকনেসটা হচ্ছে একটা নাউন। তারপর আর একটা ফ্রেজের এক্সাম্পল হচ্ছে টাইপ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। An adverbial phrase is simply a group of two or more words that function as an adverb in a sentence. Just as an adverb হচ্ছে adverb আমরা কি জানি যে একটা verb বা অ্যাডজেক্টিভ বা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই বা কমপ্লিমেন্ট করে। সিমিলারলি অ্যাডভার্বিয়াল ফ্রেজেরও কাজ এটা। ফর এক্সাম্পল ধরো আই পার্ক দ্য কার হেয়ার, এখানে পার্ক একটা ভার্ব, আর ভার্বটাকে মডিফাই করছে হেয়ার। সো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা এক্সাম্পল হচ্ছে শি স্ল্যামড দ্য ডোর ইন আ হাফ। স্ল্যামড এটা হচ্ছে একটা ভার্ব, অ্যান্ড ইন এ হাফ এটা ওকে কোয়ালিফাই করছে। সো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আরেকটা টাইপ হচ্ছে আমরা যেটা পড়বো আজকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। An adjective phrase is a group of words headed by an adjective that modifies a noun. মানে আমরা অ্যাডজেক্টিভে যেটা পড়েছি, অ্যাডজেক্টিভ একটা নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে শি হ্যাড এক্সট্রিমলি মেনান্সিং আইস। এখানে শি মানে ওর শি এখানে আইসকে কিন্তু কোয়ালিফাই করছে না, আইস হচ্ছে নাউন এবং আইসকে কোয়ালিফাই করছে মিনান্সিং। বা এর একটা এক্সাম্পল হচ্ছে সারা ওয়াজ হস্টাইল টুয়ার্ডস মি। এখানে সারা হচ্ছে নাউন এবং ওকে কোয়ালিফাই করছে হস্টাইল। সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আপাতত আমরা ফ্রেজ পার্টটা হলো, আমরা পরে যদি আরো এক্সাম্পল করব। তারপর এখন একটু ক্লজের ডেফিনেশনটা দেখা যাক। A clause is a group of words containing a subject and a predicate and a functioning as a member of a complex or compound sentence. আশা করি তোমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স তোমরা পড়েছো আগে। তোর কিছু এক্সাম্পল দেখা যাক। I graduated last year,
এটা কিন্তু একটা ওয়ান ক্লজ সেন্টেন্স। এখানে দেখো আই হচ্ছে একটা সাবজেক্ট, গ্র্যাজুয়েটেড এটা হচ্ছে প্রেডিকেট। সো অ্যান্ড এটা একটা টোটালি একটা সেন্টেন্স ক্রিয়েট করছে। সো অবভিয়াসলি এটা একটা ক্লজ। বা আরেকটা হচ্ছে when I came here I saw him। এখানে দুটো ক্লজ আছে, কারণ দেখো এখানে আই আর কেম প্রথমটায়, এই আই আর কেম এখানে আছে দুটোই সাবজেক্ট এবং প্রেডিকেট আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আই আর স দুটোই একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। অ্যানাদার থিং, এইখানে থার্ড এক্সাম্পলটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে when I came here I saw him and he greeted me। এখানে কিন্তু তিনটে ক্লজের সেন্টেন্স। এখানে যে আই হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে প্রেডিকেট, সিমিলারলি এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে প্রেডিকেট, এন্ড এখানে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, গ্রিটেড হচ্ছে প্রেডিকেট। অলরাইট, এবার ক্লজেরও প্রকার আছে অনেক। একটা প্রকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ functions on its own to make a meaningful sentence and look much like a regular sentence। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে তুমি যে মানে সবসময় যে সাবজেক্ট প্রেডিকেট থাকলেই যে ক্লজটার পুরোপুরি মানে দাঁড়াবে সেটা নয়, অনেক সময় মানে নাও দাঁড়াতে পারে। তা পরেই আমরা দেখবো। ফার্স্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দেখে নিই। এখানে দেখবেন ধরো হি ইজ এ ওয়াইজ ম্যান। হি হচ্ছে এখানে হচ্ছে দ্য সাবজেক্ট, ওয়াইজ হচ্ছে দ্য প্রেডিকেট। সো অবভিয়াসলি এটা একটা ক্লজ। বা ধরো এই যে এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়ান্ট টু বাই এ ফোন বাই আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ এটা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করছে। আর একটা সেকেন্ড টাইপ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ নিজের থেকে ফাংশন করতে পারে না, বিকজ ইট অলওয়েজ লিভস দ্য আইডিয়া অফ আনফিনিশড বা আনথট, বা এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বলা যেতে পারে। মানে এটা কখনোই পুরোপুরি একটা মানে দাঁড়ায় না। এটা ডিপেন্ডেন্ট ক্লজে তুমি বললেই বুঝতে পারবে যে এটা পুরোপুরি মানে দাঁড়াচ্ছে না সেন্টেন্সটার। ফর এক্সাম্পল এইখানে যেমন ধরো আই নো দ্য ম্যান হু স্টোল দ্য ওয়াচ, এটা কিন্তু পুরোপুরি সেন্টেন্স, এটা পুরোপুরি মানে দাঁড়াচ্ছে। কিন্তু যখনই তুমি এটা ইউজ করছো যে হু স্টোল দ্য ওয়াচ, এটাও কিন্তু একটা ক্লজ, রাইট? কিন্তু এটা কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। হু স্টোল দ্য ওয়াচ এটা কোনো মানে নেই। অ্যাট দ্য সেম টাইম ধরো হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার দো হি ইজ আউট অফ ফর্ম। তো দো হি ইজ আউট অফ ফর্ম এটার কিন্তু কোনো ডাইরেক্টলি মানে দাঁড়াচ্ছে না। তো এইটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো এবার কিছু এক্সাম্পল করা যাক ফ্রেজের। তো দ্য ডেল্টা এয়ারলাইন্স টু নিউ ইয়র্ক ইজ রেডি টু বোর্ড, এটা তোমাদের কি মনে হয়? ওকে, দ্য ডেল্টা এয়ারলাইন এটা একটা নাউন ফ্রেজ, বিকজ এখানে দেখো দ্য ডেল্টা এয়ারলাইন্স যেটা আমরা বোল্ডে লেখা আছে সেটা হচ্ছে একটা নাউন, এবং সেটাকে ঘিরে পুরো সেন্টেন্সটা, সেটা একটা মেন যিনি মেন বস্তু একটা সেন্টেন্সের। তারপর হচ্ছে শি কাইন্ডলি অফার্ড ওয়াটার টু দ্য গার্ডেনার ওয়ার্কিং ইন দ্য হট সান। এখানে দেখো এখানে কিন্তু গার্ডেনার ওয়ার্কিং ইন দ্য হট সান মানে টেকনিক্যালি গার্ডেনারকে ইয়ে করা হয়েছে এখানে, মানে গার্ডেনারকে ঘিরে সেন্টেন্সটা। সো এটা হচ্ছে একটা ইয়ে নাউন ফ্রেজ। এট দ্য সেম টাইম এখানে দেখো উইদাউট থিঙ্কিং হি টার্ন ডাউন দ্য রোড। এখানে কি মানে হচ্ছে হি টার্ন হচ্ছে একটা ভার্ব, এন্ড ডাউন দ্য রোড ওটাকে কোয়ালিফাই করছে। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বা এখানে শি ইজ রাদার ফন্ড অফ স্কিইং। শি এটা এখানে নাউন বা সাবজেক্ট, এখানে ওকে কোয়ালিফাই করছে যে রাদার ফন্ড, মানে তার কোয়ালিটিকে ডিসক্রাইব করছে। সো এখানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এরপরে তোমাদের যদি কোনো প্র্যাকটিসের জন্য এগুলো লাগে তো তোমরা মেইল করতে পারো, এবং আমি তোমাদেরকে এই এক্সাম্পলের লিস্টটা পাঠিয়ে দেবো। সো তোমরা করতে পারো। মানে এখানে অনেকটাই ইজি করে দেওয়া হয়েছে, কারণ এখানে মোটামুটি যেটা মেইন ওয়ার্ড সেটাকে বোল্ডে দেওয়া আছে। সো তোমাদের লাগলে বলো। আপাতত এইটুকুনি হোক, আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজটা শেষ হয়েছে। এবার আমরা পড়বো হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। মিডনাইট এক্সপ্রেস হচ্ছে অ্যালফ্রেড নয়েসের লেখা। অ্যালফ্রেড নয়েস একজন লেখক ছিলেন
ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন। তো উনি হচ্ছে দ্য আর্লি 20th সেঞ্চুরিতে। সো অ্যান্ড হি ওয়াজ বর্ন ডিউরিং দ্যাট টাইম যখন ওনার মিনস লেট অ্যাডাল্টহুডে তখন গোটা ওয়ার্ল্ড ওয়ার চলছে। সো অ্যান্ড হি ওয়াজ এ কোয়াইট প্যাসিফিস্ট। সো এ উনি প্রথমে অক্সফোর্ডে পড়েন এবং পরে ওনাকে অনারারি লিটারেচার দেওয়া হয় ফ্রম ইয়েল ইউনিভার্সিটি। পড়া যায়। It was a battered old book, bound in red leather. When Mortimer was 12 years old, he found the book in his father's library. When the rest of his large old house were covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. The clock ticked in a hall below and the sea roared outside. তো এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে, মানে এবং এই গল্পটা শুরু হয়েছে একটা বই নিয়ে। তো এটা একটা পুরনো বইয়ের কথা বলা হয়েছে এবং মর্টিমার, যেটা হচ্ছে আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট, সে এই বইটা দেখেছিল যখন ও 12 বছর বয়সে ছিল। তো এবং ওটা ও ওনার ফাদার্স লাইব্রেরি, মানে বাবার লাইব্রেরি থেকে পায়। তো এবং এটা বোঝাই যাচ্ছে এখানে কথাগুলো শুনে যে এটা একটা রাত্রির সিনারিওর কথা বলা হয়েছে এবং হি ওয়াজ, মানে সবাই যখন রাত্রিবেলা শুয়ে পড়েছে তখন এই ব্যাপারটা হয়েছে। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা এখানেও কিন্তু তোমরা ফ্রেজ এন্ড ক্লজের একটা এক্সাম্পল পেয়ে যাবে। এই যে ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা কিন্তু একটা ফ্রেজ, বিকজ এটা এটা একটা সাবজেক্ট আছে ঠিকই, কিন্তু এর কোনো প্রেডিকেট নেই। বাট দো এটা এটা নাইদার এটা কোনো কমপ্লেক্স, মানে পুরো কমপ্লিট সেন্টেন্সের একটা মিনিংফুল কোনো ব্যাপার তৈরি করছে, একদমই নয়। সো এটা একটা ফ্রেজ কিন্তু। অ্যান্ড এইটা হচ্ছে ওল্ড বুক, মানে বুকটাকে যেহেতু এটা কোয়ালিফাই করছে ব্যাটারটা, সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তোমাদের ব্যাটার্ড, এখানে ব্যাটার্ড মানে হচ্ছে পুরাতন, এবং রোড, এখানে আমরা যে পড়লাম যে সি রোড আউটসাইড, রোড মানে হচ্ছে গর্জন। তারপর পড়া যাক। Mortimer was fascinated by the battered old book. It was a story called The Midnight Express. There was an illustration on page 50 which threatened him for some unknown reason. The illustration showed an empty platform at night lit by a dull yellow lamp. A single man stood under the lamp, his face turned towards the black mouth of the tunnel. Mortimer never read beyond page 50. মর্টিমার বইটা দেখে মুগ্ধ হয়ে গেছিল। একটা বাচ্চা ছেলে যা হয় স্বাভাবিক। তো এবং এতে একটা স্টোরি ছিল যেটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। তো এবং এই মিডনাইট এক্সপ্রেস যে স্টোরিটা, তার পেজ নাম্বার 50-তে ওখানে একটা বই ছিল যেটা অজ্ঞাত কারণে মর্টিমারের ভেতরে ভয় জাগিয়েছিল। আর সে কারণটা হচ্ছে একটা ছবি, যেটা হচ্ছে একটা এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম ছিল, এবং এবং সেটা হচ্ছে একটা নাইট এবং ডাল এবং অন্ধকার, মানে একদম একটা ভুতুড়ে পরিবেশ যাকে বলা চলে। এবং সিঙ্গেল ম্যান, একজন মানুষ টানেলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এবং সেটা ছোট মর্টিমারকে যথেষ্ট ভয় ভয় দেখায় এই ছবিটার জন্য, এবং ভয় পায়। তো তার জন্য মর্টিমার কখনোই ওটা 50 পাতার পরে আর পড়েনি। Many years passed after that. Mortimer was now a young man. One day around midnight, he was waiting for a train in a dark, empty junction. There was a single dull lamp glowing. Mortimer, in the lamp light, suddenly noticed a dark and solitary figure he knew. It was seen on the page 50 of his book in his childhood. The figure faced the back mouth of the tunnel. তারপর অনেক বছর কেটে গেছে। মর্টিমার এখন গ্রোন আপ একজন ইয়ং ম্যান যাকে বলে, এবং একদিন মধ্যরাতে ও ট্রেন স্টেশনে ওয়েট করছিল, ঠিক ওই সিচুয়েশনেই যে
যে সিচুয়েশনে ও বইতে পড়েছিল। এবং ঠিক সেই সময় মর্টিমার দেখলো একজন সলিটারি ফিগার, সলিটারি ইন দ্য সেন্স মানে এখানে আমরা নিচে লেখা আছে নির্জন, কিন্তু এখানে সলিটারি ফিগার যখন বলা হয়েছে তখন সলিটারি ফিগার হচ্ছে একজন একলা, মানে একা দাঁড়িয়ে আছে উনি, যাকে মর্টিমার দেখেছে। তো ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। মানে মর্টিমারের মনে পড়ে গেল যে ও ছোটবেলায় যখন ও গল্পটা পড়েছিল মিডনাইট এক্সপ্রেস, তখন ঠিক এই একই জিনিস দেখেছিল, ঠিক একই, যে ফিগারটা ব্ল্যাক মাউথ ওদের টানেলের দিকে ফেস করে আছে। তা পড়া যায়। Mortimer's instinct was aroused. He walked quickly towards the figure and looked into its face. Mortimer was shocked. He was staring into his own face. A wave of panic surged through Mortimer. He turned, gasped, and broke into a wild run. He stumbled out of the platform and rushed down in a moonlit road. He could hear the echo of his own footsteps behind him. The footsteps were gaining on him. Mortimer paused for a moment. He was completely shaken with the fear, and he began to run again. তো এইসব দেখে মর্টিমারের ভেতরে আতঙ্ক এবং ইনস্টিংক্টস, মানে এখানে লিখেছে প্রবৃত্তি, এবং বলা চলে মর্টিমারের সিক্সথ সেন্স জেগে উঠেছে। এবং মর্টিমার ইয়ের দিকে, ফিগারটার দিকে আস্তে আস্তে হেঁটে গেল এবং দেখলো যে ও নিজের মুখের দিকে তাকিয়েছে, যেমন আমরা আয়নার দিকে তাকালে যেটা দেখি যে নিজের মুখ, ঠিক সেরকম। রীতিমতো মর্টিমার ভয় পেয়ে যায় এবং আতঙ্কে, এবং ও একটা ওয়াইল্ড রান, যাকে বলে হাঁপাতে, গ্যাসড অ্যান্ড ব্রোক ইনটু ওয়াইল্ড রান বলেছে এখানে। গ্যাস মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে, মানে প্রায় হাঁপাতে হাঁপাতে ও দৌড়তে শুরু করে। He stumbled down the platform and rushed into a moonlight road. কোনো মতে প্ল্যাটফর্ম থেকে নেমে ও মুনলিট রোড, মানে মুনলিট মানে হচ্ছে রাত্রিবেলা অবভিয়াসলি, এবং কি বলা চলে চাঁদের আলোয় যে রাস্তায় যেটুকুনি দেখা যাচ্ছে সেটাকে বলা চলে একটা মুনলিট রোড। He could hear the echo of his own footsteps behind him. The steps were steadily gaining on him. ও নিজের ফুটস্টেপস গুলো নিজের কানে শুনছিল, মানে ইকোর মতন, ইকো হলে যেরকম হয়। এবং মর্টিমার পজ ফর এ মোমেন্ট, হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। অ্যান্ড ওইসব শুনে এবং ওর যে প্রিভিয়াস যে জিনিসপত্রগুলো দেখেছে, ওইসব দেখার পর ও কিছুক্ষণ দাঁড়ালো। ও মানে রীতিমতো মানে আতঙ্কিত তখন, মানে ভয়ে ও বুঝতে পারছে না কি করবে, এবং কিছুক্ষণ দাঁড়িয়েই ও আবার দৌড়তে শুরু করলো। Quarter of a mile down, Mortimer saw a small white cottage. Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. He heard heavy footsteps coming down creaking stairs. The door opened and a shadowy figure stood with a candle. They exchanged no words. The shadowy figure beckoned him inside. They went up the creaking stairs. So quarter mile মানে 1 মাইলের 4 ভাগ যেটাকে বলা হয়। তো মর্টিমার অতক্ষণ দৌড়েছে এবং তখন দৌড়ানোর পর লাস্টে দেখতে পেল ও একটা স্মল হোয়াইট কটেজ। তো অবভিয়াসলি ও ভয় পেয়ে আছে, ওর একটা শেল্টার দরকার। তো ও প্রথমেই যখন একটা কটেজ দেখতে পেয়েছে, ও সেটার দরজায় ধাক্কা মারে এবং ও শুনতে পায় যে ভারী পায়ে দপদপিয়ে কেউ একজন আসছে দরজা খোলার জন্য। তো দরজাটা খোলে এবং একটা শ্যাডোই মানে এখানে বলা চলে হচ্ছে ভৌতিক, ঠিক নয়, বাট ভৌতিকই বলা চলে এটা এখানে, কারণ মানে এখানে লাইট অ্যান্ড শেডের যে ব্যাপারটা হয়েছে। The shadowy figure beckoned him inside. The ফিগারটা ওকে ভেতরে ডাকে।
এবং দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, ওরা ওপরে চলে যায়। The shadowy figure took him to an upper room where a brief fire was burning. There was an armchair beside the fire. By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. The shadowy figure put the candle on the table and departed silently. The মানে ফিগারটা ওনাকে ওপরে নিয়ে যায় মর্টিমারকে, এবং সেখানে একটা রুমের ভেতরে নিয়ে যায়। সেখানে একটা ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং এন্ড দেয়ার ওয়াজ অ্যান আর্মচেয়ার, একটা আরাম কেদারা ছিল। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে ওখানে বাই দ্য আর্মচেয়ারের পাশে একটা ওক টেবিল ছিল, এবং সেই টেবিলটার ওপর একটা পুরনো ওল্ড লেদার বুক ছিল। আশা করি তোমাদের মনে আছে আমরা শুরুতে যখন করেছিলাম মর্টিমার ঠিক সেই এরকমই একটা ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার পেয়েছিল। The Mortimer collapsed into the armchair and picked up the book. With a shock, he realized it was the same book from his childhood. অবাক হয়ে গেছে যে ওই একই বই যেটা ও ছোটবেলায় দেখেছিল, সেই একই বই ও এখানে পাচ্ছে। And the book contained the story of Midnight Express. সেই একই স্টোরি। Mortimer was greatly afraid. He turned the pages with trembling hands. He began to read. The story was about a man who, in his childhood, had read a book which contained a frightening picture. Mortimer tried to grasp the strange cycle of events he was going through. He was filled with acute dread. Who is the strange man who asked me into this cottage? Mortimer asked himself fearfully. At that very moment, the door opened and the stranger host came in. His face was covered in darkness. The candlelight on the table cast huge shadows on the wall. The shadowy figure stood before Mortimer. Slowly he edged forward. Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. He looked up into the face of the shadowy figure. Mortimer realized he was looking at himself. The clock ticked in the hall below and the sea roared outside. The candlelight flickered. The old battered bound in the red leather lay open on the table. তো মর্টিমার বোঝার চেষ্টা করছে যে এই যে এতক্ষণ ধরে যে স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, মানে যে ঘটনাচক্রে যে ব্যাপারগুলো ঘটছে এখানে ওর সঙ্গে, সেগুলো কেন হচ্ছে বা কোথা থেকে উৎপত্তি। তো ও নিজেকে এই প্রশ্নটা করে যে হু ওয়াজ the strange man who asked me into the cottage. কে ছিল যে ওকে ডাকে? At that moment, the দরজাটা খুলে যায় এবং একজন স্ট্রেঞ্জ হোস্ট আসে ভেতরে। হিজ ফেস মানে যে হোস্ট, যে যার কথা বলা হয়েছিল, যে দরজাটা খুলেছিল প্রথমে মর্টিমারকে ওই হোয়াইট কটেজে ঢুকতে দেওয়ার জন্য, তার কথাই এখানে বলা হয়েছে। তো দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, এবং ক্যান্ডেলটা যেখানে ছিল টেবিলে, সেটা আগে যেটা বলা হয়েছে, তো তার কারণে অনেক বড় বড় ছায়া সৃষ্টি হয়েছে দেওয়ালে। এবং the shadowy figure stood before Mortimer. Slowly he edged forward. আস্তে আস্তে ও সামনের দিকে ছুটলো। মর্টিমার নিজের চেয়ারে বসে একটা আতঙ্ক বুঝতে পারলো যে he was looking at his own face, মানে যে শ্যাডোই ফিগারের যে ফেসটা ছিল আর মর্টিমারের ফেস দুটো এক। এবং the clock ticked in the hall below, the sea roared outside. The candlelight flickered. The old battered book bound in red leather lay open on the table. এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে লাস্টে যে কথাটা বলা হয়েছে, যে ঠিক সেই মানে লাস্ট প্যারাগ্রাফে সেই একই জিনিসগুলো রিপিট হলো, লাইক মর্টিমারস চাইল্ডহুড।
সো এবার কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা ইয়েতে যাই, এর অ্যাক্টিভিটিগুলো করি। সো মর্টিমার ফাউন্ড দ্য বুক, অপশন এ at a friend's place, option B in a book fair, option C in his father's library. Option C is correct, obviously, because Mortimer found the book in his father's library. আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এই যে এখানে he found the book in his father's library. Option number 2, the illustration on the page showed a vast sea, an empty railway platform, a dark library room. The illustration in the page একটা empty railway platform কি দেখাচ্ছিল, so option B is correct. Number 3 হচ্ছে Mortimer was able to read up to the option A page 50 of the book, option B হচ্ছে the last page of the book, option C page 55 of the book. It was a page 50 of the book, option A. তারপর 4 নম্বর হচ্ছে here Midnight Express is option A an express train, a railway station, a book. এখানে দেখো, এখানে একটা জিনিস নিয়ে একটু গন্ডগোল আছে, যেটা হচ্ছে এখানে বলেছে যে মিডনাইট এক্সপ্রেসের মানে এখানে ঠিক অপশনটা হচ্ছে আ বুক হবে, কিন্তু অলদো বইটার নাম কিন্তু এখনো কোথাও বলা হয়নি। এখানে মেনলি একটা গল্পের কথা বলা হয়েছে, কারণ দেখো প্রথমে যখন তোমরা পড়েছিলে এই গল্পটা পড়ছিলে তখন এখানে প্রথমে বলা হয়েছিল যে এই যে মর্টিমার একটা বই পেয়েছিল ঠিকই, কিন্তু ওই বইটার ভেতরে একটা স্টোরি ছিল যেটার নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। বইটার নাম কিন্তু মিডনাইট এক্সপ্রেস নয়। সো আই গেস এটা বুকটা ওরা স্টোরি সেন্সে বলতে চেয়েছে, কিন্তু এটা অরিজিনালি তোমাদের যদি মানে কোনো কোশ্চেনটা যদি মানে এমসিকিউ না হয় তাহলে তোমরা এটা স্টোরি লেখাটাই বেটার। যাকে তো এই এবার রিঅ্যারেঞ্জ করতে হবে অর্ডারটা, মানে যে অর্ডারে এই ব্যাপারগুলো ঘটেছিল। সো এখানে এখানে একটু আসি কোশ্চেনটা, এই যে as a young man Mortimer was waiting for a train in an empty junction. যে অপশনগুলো দেওয়া আছে এগুলো বলছি আমি। নাম্বার 2 তে আছে Mortimer found a battered old book. Number 3, he started to read the story by candlelight. Number 4, Mortimer stopped at page 50 while reading the story. Number 5, the illustration of the story frightened Mortimer every time. And number 6 হচ্ছে Mortimer was fascinated by the battered old book. So এখানে হচ্ছে এই যে নাম্বার 2 তে এটা আছে সেটা প্রথমে ঘটেছে, মানে এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে স্টোরিতে যে অর্ডারে গল্পগুলো লাইনগুলো এসছে সেই অর্ডারটা এখানে সাজাতে হবে। তো প্রথমে এটা হয়েছে মর্টিমার বইটাকে পেয়েছিল, তারপরে ওটা তোমরা মনে করতে পারো নিশ্চয়ই, যেটা হচ্ছে ও বইটাকে ওর বাবার লাইব্রেরি থেকে নিয়ে ওটাকে নিজের ঘরে যায় এবং ক্যান্ডেল লাইটে পড়তে থাকে। সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 এখানে হচ্ছে মর্টিমার ফ্যাসিনেট হয় বইটা দেখে, এটাও একদম প্রথম দিকে ছিল। তারপর মর্টিমার ও পেজ 50 অবধি যায়, যে পেজ 50 অবধি পড়ে, কারণ ওই লাস্ট পেজে ওই ইলাস্ট্রেশনটা ছিল। সো এখানে ইলাস্ট্রেশনটা দেখে এবং মর্টিমার ফ্যাটেন হয় এবং পেজ 50 অবধি ও পড়ে 5। লাস্টে এটা বেঁচে রয়েছে। সো দ্য ইয়ং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ইন অ্যান এমটি জাংশন। এটা হচ্ছে নাম্বার 2। সো এখানে একটা প্রশ্ন, why do you think Mortimer never read beyond page 50 of the book? আমার মনে হয় because Mortimer felt something threatening in the illustration on the page 50 of the book, as a result of which Mortimer never read beyond page 50 of the book. এই অ্যাক্টিভিটিস গুলো করা যাক। লাস্ট এখানে একটা আছে যেটা হচ্ছে
Complete the following sentence with information from the test. Mortimer noticed in the lamp light a dark and solitary figure which he knew. রাইট, এটা হচ্ছে ওর অ্যাডাল্টহুডের কথা বলা হয়েছে। কিন্তু এটা হচ্ছে যখন ও ট্রেন স্টেশনে জাংশনে বসে আছে এবং ও সেই ফিগারটাকে দেখে, এবং সেই সেই জায়গা থেকেই তোলা হয়েছে যে a dark and solitary figure which he knew. The solitary figure faced towards the black mouth of the tunnel. Walking towards the figure, Mortimer looked into its face. এটা তুমি দেখবে যে ওই ফিগারটাকে দেখার পর মর্টিমার ওই ফিগারটার দিকে হাঁটতে শুরু করে এবং ও ফিগারটার মুখের দিকে তাকায়, যেখানে আমরা জানতে পারি যে ফিগারটার ফেস আর মর্টিমারের ফেস পুরোপুরি এক। The shadowy figure stood with a candle. Alright. So activity 5. When had Mortimer seen the dark and solitary figure in his childhood? Mortimer saw the dark and solitary figure in his childhood when he was reading page number 50 of the book. He took এটা একটু গন্ডগোল আছে উত্তরে, এটা একটু বেটার হবে the book which he took from his father's library and which contains a story called Midnight Express. Mortimer ঠিক করে দেওয়া হোক Okay. But Mortimer was shocked. When was Mortimer shocked and why? Mortimer was shocked when Mortimer saw the face of the dark and solitary figure on the platform. And he was shocked because the face of the man whom he saw at the station was just similar to his own face. এটা আমরা ওর অ্যাডাল্টহুডের এক্সপেরিয়েন্স থেকে জানতে পারি। What was steadily gaining on Mortimer as he stumbled out of the platform? The footsteps of his dark and solitary figure was steadily gaining on him as he stumbled out of the platform. And in the sense, মানে প্রিসাইজলি যদি বলতে হয়, এটা বলা যেতে পারে যে he was hearing his own footsteps ওখানে, বাট মর্টিমারের মনে হয়েছিল যে ডার্ক অ্যান্ড সলিটারি ফিগারের ফুটস্টেপস যে ওর দিকে আসছে এবং ওকে ধরে ফেলতে পারে, এরকম একটা আতঙ্ক। তো এই ট্রু ফলস স্টেটমেন্ট গুলো আছে। Mortimer found the old battered book on the armchair. এটা ফলস, কারণ মর্টিমার ওই ওল্ড ব্যাটার বুকটাকে ওক টেবিলের উপর পায়, যেটা আর্মচেয়ারের পাশে ছিল। Mortimer realized that the book was same one which he has read in his childhood. এটা ট্রু, কারণ ও বইটাকে খুলে দেখে। Mortimer felt immensely afraid of the things happening around him. এটাও ট্রু, কারণ ও অবভিয়াসলি ওর দুটো এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে বাচ্চাবেলার এবং সেই একই এক্সপিরিয়েন্স যখন ওর সঙ্গে আরেকবার ঘটছে অ্যাডাল্টহুডে, সো ওই কারণে ও ইমেন্সলি অ্যাকিউট, মানে এই কথাটা তুমি দেখবে যে ওখানে লেখা ছিল যে he was filled with acute fear, বা অ্যাকিউট, মানে যে কথাটা ওখানে লেখা ছিল সেটা ড্রেড, যেটা আমি এখানে বলছি অ্যাকিউট ফিয়ার হিসেবে। In the flickering candlelight, the host was seen standing by the table. না, the host কিন্তু ওর সামনে দাঁড়িয়ে ছিল, টেবিলের পাশে নয়। To where did Mortimer follow the shadowy figure? Mortimer followed the shadowy figure to an upper room of the cottage where the bright fire was burning. Right? কারণ ওইটা হচ্ছে ওই ঘটনাটা যখন হচ্ছে মর্টিমার দেখছে যে মর্টিমার ওই স্টেশন থেকে পালিয়ে এসে ওই কটেজে ঢুকলো এবং কটেজেই ওই শ্যাডো ফিগারটার সঙ্গে ওর দেখা হয়। Mortimer was astonished and afraid when he found the same book. প্রশ্নটা বলতে ভুলে গেছি।
Why do you think Mortimer's hand trembled when he turned the pages of the book? Mortimer was astonished and afraid when he found the same book on the table that he read in his childhood. Yes, he was astonished by the thing, and আর সঙ্গে সঙ্গে at the same time ও ভয়ও পেয়েছিল ওটা দেখে. Number C. Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? মর্টিমারের এই যে স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টসটা হচ্ছে যে মর্টিমার চাইল্ডহুডে ওর বইতে যে জিনিসগুলো পড়েছিল বা যে ইলাস্ট্রেশন থেকে ভয় পেয়েছিল, যে একই জিনিস ওর অ্যাডাল্টহুডে হয়েছে ওই স্ট্রেঞ্জ জাংশনে, অ্যান্ড ইট ইজ সামথিং লাইক আ সাইকেল হ্যাপেনিং ইন হিজ লাইফ. সো হ্যাঁ, এটাই কারণ যে ওর ভয় পাওয়ার পিছনে. Do you think the strange cycle of incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book? এবার এটা দেখো, এইটার পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কারণ এটা একদম পুরোপুরি যে উত্তর লিখছে তার উপর ডিপেন্ড করছে. ফর মি, এটা আমার মনে হয় যে মর্টিমার অ্যাডাল্টহুড হচ্ছে রিফ্লেকশনটা, যেটা ও চাইল্ডহুড এক্সপিরিয়েন্সে হয়েছে যে জিনিসগুলো. মানে অনেক সময় এমন হয় যে যেমন ধরো বাচ্চাদের যখন কোনো একটা জিনিসে দেখে ভয় পায় এবং সে ভয়টা যখন ভেতরে থেকে যায়, এবং বড় হয়ে যখন কোনো ওরকম সিচুয়েশন আছে যে ওরই মতন বা ওরই ধারে কাছে কোনো একটা ভয়ের সিচুয়েশন আছে, বাচ্চারা মানে সেই মানুষের মাইন্ডে কিন্তু সেরকমই ভাবতে থাকে যে হয়তো সেই জিনিসটাই ঘটছে ওর সঙ্গে. তো আমার মনে হয় যে ওই এক্সপিরিয়েন্স গুলো নাও হতে পারতো যদি ও ওই বইটা না পড়তো ছোটবেলায়. সো আমাদের হয়ে গেল মিডনাইট এক্সপ্রেস. তো আপাতত এইটুকুনি আছে. যদি কোনো প্রশ্ন থাকে বলো. তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ওকে, হোয়াট নেক্সট? হ্যাঁ, এখানে যে মানে মেন ওয়ার্ডের গুলো কথা বলা হয়েছে, বা আমি এক্সট্রা কিছু অ্যাডও করেছি ওর সঙ্গে. সো এখানে হচ্ছে ব্যাটার্ড এখানে কথাটা বলা হয়েছে. ব্যাটার্ড মানে হচ্ছে পুরাতন, ব্যাটার্ড ওল্ড বুক. মানে তোমাদের শুধু বলতে তখন মানে ক্লাসটা আমি বলছিলাম. তারপর হচ্ছে রোড মানে কিন্তু গর্জন. তারপর ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ. ইলাস্ট্রেশন মানে এখানে ছবি. অ্যান্ড ডাল মানে নিস্তেজ. তারপর এখানে যেটা হচ্ছে এখানে সলিটারি মানে হচ্ছে নির্জন. মানে সলিটারি ইন দ্য সেন্স যখন এমনি তুমি সলিটারি বলছো তখন কিন্তু সবসময় নির্জন দাঁড়াবে, কিন্তু যখন তুমি সলিটারিটাকে এরকম ভাবে বলছো যে সলিটারি ফিগার বা সলিটারি পার্সন, তখন কিন্তু নির্জন মানুষ এরকম বলা যায় না. মানুষটা একটা দাঁড়িয়ে আছে বা ওর ধারে কাছে কেউ নেই. তো ইনস্টিংক্ট এখানে মানে হচ্ছে প্রবৃত্তি. অ্যারাউজড মানে হচ্ছে জাগ্রত হয়েছে. প্যানিক মানে হচ্ছে আতঙ্ক. ক্র্যাশড মানে হচ্ছে হাঁপিয়েছে, হাঁপাচ্ছে. মানে হাঁপাতে হাঁপাতে এখানে বলেছিল ক্র্যাশড অ্যান্ড স্টার্টেড রানিং. তো মানে হচ্ছে ও হাঁপাতে হাঁপাতে মানে হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছে. স্টাম্বলড মানে হচ্ছে হোঁচট খাওয়া. আর মুনলাইট মানে হচ্ছে চাঁদনি রাত যেটাকে বলা হয়. এখানে ডেসপারেট মানে হচ্ছে মরিয়া হয়ে. আর পাউন্ডেড মানে হচ্ছে মানে খুব জোরে ধাক্কা মারা. আর এখানে হচ্ছে কোলাপস মানে হচ্ছে কোনো মতে মানে শরীরটাকে এলিয়ে দেওয়া, মানে উইথাউট মানে ওর শরীরের কোনো শক্তি বেঁচে নেই. আর ক্র্যাশ মানে হচ্ছে ইয়ে উপলব্ধি. এটা মনে রাখবে, এখানে কিন্তু গ্র্যাচ বলা হয়েছে আর ওটা কিন্তু গ্যাস, দুটো ডিফারেন্স আছে. মানে একটা হাঁপানো আর একটা উপলব্ধি.
অ্যান্ড লাস্ট এখানে হচ্ছে আমরা এটা ইউজ করেছি ফ্লিকার্ড, মানে হচ্ছে মিট করা, মানে ক্যান্ডেলের কথা বলা হয়েছে, ক্যান্ডেল লাইটটা ফ্লিক করেছিল সেটার কথা বলা হয়েছে। তোমাদের ট্রু ফলস যদি তোমাদের লাগে তোমরা ইয়েতে মেল করতে পারো এবং আমি আরেকবার না হয় এটা পাঠিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়াল থিম, মানে অনেকেই জিজ্ঞেস করছে দেখলাম এখানে অ্যাকচুয়াল থিম বা সামারি। এখানে থিম বলতে কিন্তু বলা চলে যে একটা বাচ্চার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স রাদার, মানে একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স যে কারণে ওর মাথায় বসে গেছিল যে মানে এখানে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ছোটবেলায় ও যখন বইটা পড়েছিল ওই ইলাস্ট্রেশনের ভয়টা ওর ভেতরে কিন্তু বসে গেছিল, এবং সেই একই জিনিস ও যখন বড় হয়ে দেখলো ওর ইয়েতে মানে ট্রেন স্টেশনে, ও কিন্তু মানে আমাদের হিউম্যান মাইন্ড তো রিজনিং করে, ওর ভয় কিন্তু সেই রিজনিংটা দিকে গেল না ভয়ের জন্য, মানে ও ধরেই নিল ওইটা হচ্ছে ওই সেই ছোটবেলাকার ওই বইয়ের যে ছবিটা। তো এইটাই বলা চলে, মানে ইটস লাইক এটা কিন্তু ইন্টারেস্টিং, মানে এটা কিছুটা লিঙ্কড হচ্ছে হিউম্যান সাইকোলজির সঙ্গে এই গল্পটা, যে আমাদের মানুষের ব্রেন কিভাবে কিরম কিরম জিনিসগুলোকে নেয়। তো এখানে এই জিনিসটা বলা চলে যে ওর ছোটবেলাকার আতঙ্ক এবং সেই কারণে ওর বড় বেলায় যে ওর ওর সঙ্গে ঘিরে যে প্রবলেমগুলো, সেটাই এখানে থিমটা বলা চলে। অ্যাকিউট মানে হচ্ছে খুব সাংঘাতিক, মানে অ্যাকিউট ফিয়ার মানে খুব বেশি ফিয়ার পেয়েছে এখানে। হোয়াট ওয়াজ ইলাস্ট্রেশন অ্যান্ড ওয়াই ওয়াজ ইলাস্ট্রেশন? ও দ্য ইলাস্ট্রেশন হচ্ছে একটা ইলাস্ট্রেশন যেটা ছিল সেটা হচ্ছে একটা সলিটারি ফিগার একটা টানেলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, একটা ব্ল্যাক টানেলের দিকে, এবং ইলাস্ট্রেশনটা ও ওই বইয়ের স্টোরিটাতে পেয়েছিল, যেটা বইটা হচ্ছে যে বইটার কথা প্রথমে বলা হয়েছে ও লাইব্রেরি থেকে পেয়েছে। তো সেই এটা থেকে সেখান থেকে পেয়েছিল। ইলাস্ট্রেশন, মিনিং অফ ইলাস্ট্রেশন, ওকে। ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি, এখানে ইলাস্ট্রেশন মানে ছবির কথা বলা হয়েছে। সো আজকে এটুকুনি থাক, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবভিয়াসলি আমাদের বিদ্যা মন্দিরে সেই মেল করতে পারো সেটা নিয়ে। সো আজকে আমরা এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ, আবার পরের সপ্তাহে দেখা হবে।